আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাসের পেজ নম্বর 155 নম্বরে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলি আছে সেগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের পেছনের যে 4টি সেট, সেই 4টি সেটের কিন্তু 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করে দেখিয়েছি। সেই ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, কারণ তোমরা সবাই জানো যে এবিটিএ থেকে প্রায়শই কিন্তু কমন থাকে, প্রায় 60 থেকে 65% পর্যন্ত কিন্তু তোমরা কমন পেয়ে যাও। চলো শুরু করা যাক। অবশ্যই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে নেবে, আর কিভাবে 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা খাতায় উপস্থাপিত করবে সেটাও কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকো। চলো, 1 নম্বর কোশ্চেন বলছে, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার দেখো, বর্তমানে ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়, বিষয় বা ব্যক্তিকে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে বলা হয় আঞ্চলিক ইতিহাস। এই আঞ্চলিক ইতিহাস চর্চার কয়েকটি গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1 নম্বর গুরুত্ব কি বলছে না, আঞ্চলিক ইতিহাসে কোনো নির্দিষ্ট স্থানের অতি অতি ক্ষুদ্র ইতিহাস ও কোনো নির্দিষ্ট পরিবারের সম্পর্কে ঠিক ধারণা দিতে পারে। 2 নম্বর কি বলছে, আঞ্চলিক ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে ইতিহাসের নানা ঐতিহ্য, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়। 2 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যান্সারটা দেখে নেবে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, 1 নম্বর বলছে সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। 2 নম্বর কিনা ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে এই সংবাদপত্রের মাধ্যমে। 3 নম্বর 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা কিন্তু জানা যায় এই সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি। 4 নম্বর কি বলছে না, 19 শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারকরা কিভাবে সোচ্চার হয়েছিলেন তা কিন্তু জানা যায় এই সংবাদপত্রের মাধ্যমে। তাই কিন্তু সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। 3 নম্বর কোশ্চেন দেখবে, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? অ্যান্সার দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 মহিলা গ্র্যাজুয়েটের নাম হলো চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়। 1883 খ্রিস্টাব্দে এনারা বঙ্গদেশের প্রথম মহিলা স্নাতক ছিলেন। পরবর্তী জীবনে কাদম্বিনী দেবী কিন্তু প্রথম মহিলা চিকিৎসক রূপে পরিচিত হন। তাই কিন্তু কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন। 4 নম্বর কোশ্চেন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? এই কোশ্চেনটা কিন্তু 3টে সেটে পেয়েছি। আগের 4টা সেটের মধ্যে কিন্তু 3টে সেটে পেয়েছি। অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে রাখবে। অ্যান্সার কি বলছে না, জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিংকে বলেন যে জল যেভাবে ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই যে নীতি, এই নীতিই কিন্তু চুঁইয়ে পড়া নীতি নামে কিন্তু পরিচিত। 5 নম্বর কোশ্চেন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই এক্সামের জন্য 2025-এর। কি বলছে, ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। এখান থেকে শর্ট কোশ্চেনও দেয়, ফরাজি কথার অর্থ কি না, ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্যই হচ্ছে ফরাজি। মূলত একেশ্বরবাদ, সামাজিক সাম্য সহ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য 1820 সালে মৌলভী হাজী শরীয়তুল্লাহ যে সংস্কার আন্দোলন গড়ে তোলেন তা ফরাজি আন্দোলন নামে কিন্তু পরিচিত। সুতরাং এই আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল ইসলামের শুদ্ধিকরণ করে ধর্মীয় পুনর্জাগরণ ঘটানো। তবে শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদুম মিয়া এই আন্দোলনকে কিন্তু অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে একটি শক্তিশালী কৃষক আন্দোলনে পরিণত করেন। ফলে এই আন্দোলন ক্রমশ ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে রূপান্তরিত হয় বলে অধ্যাপক নরহরি কবিরাজ এবং ডক্টর অভিজিৎ দত্ত মনে করেন যে এই আন্দোলন হচ্ছে তোমার ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। 6 নম্বর কোশ্চেন কি বলছে, নীলকর সাহেবরা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত? 1859 থেকে 60 সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষিরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল বাংলার ইতিহাসে তাই কিন্তু নীল বিদ্রোহ নামে পরিচিত। এবার নীলকরদের অত্যাচার, কিভাবে অত্যাচার করত?
না এই বিদ্রোহের পিছনে যে সমস্ত কারণ কার্যকরী ছিল তাদের মধ্যে নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার সবিশেষে উল্লেখযোগ্য। এই অত্যাচারের মাধ্যমে তারা নীল চাষে বাধ্য করত। এক্ষেত্রে চাষিদের শারীরিক প্রহার, তাদের গরু বাছুর নীল কুঠিতে আটকে রাখা, ঘরে আগুন লাগানো, 4 নম্বর কী বলছে, তাদের স্ত্রী কন্যার সম্মানহানি এবং নীল কুঠিতে আটকে রাখার মতো বিষয়গুলি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল। সেই সময় নিত্যদিনের ঘটনা কিন্তু হয়ে উঠেছিল। এইভাবেই কিন্তু তারা নীল চাষিদের ওপর অত্যাচার চালাতো। 7 নম্বর কোশ্চেন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য করো। এটা মধ্যে হবে, স্পেলিং মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও। অ্যান্সার কি বলছে না, জমিদার সভা এবং ভারত সভা উভয়ই মূলত রাজনৈতিক সংগঠন। তবে এই সংগঠন দুটি গড়ে তোলার উদ্দেশ্য বিশ্লেষণ করলে এদের মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। জমিদার সভা ও ভারত সভার পার্থক্য, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য। 1 নম্বর পয়েন্টে কি বলছে না, জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন যা 1838 সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারত সভা তৈরি হয় 1876 সালে। 2 নম্বর পয়েন্ট দেখো, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে। এটা রাজা হবে না, এটা রাধা হবে। রাধাকান্ত দেবের, আচ্ছা, রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে, ঠিক আছে। কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত হয় মূলত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসুর উদ্যোগে। শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত হয়। এবার কি বলছে 2 নম্বর দেখো, জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। আর অন্যদিকে ভারত সভার উদ্দেশ্য ছিল কিন্তু আপামর ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা। 8 নম্বর কোশ্চেন দেখবে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। আনন্দমঠ 76-এর মন্বন্তরের পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সন্তান দলের আদর্শে দেশের যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেশীয় সংস্কৃতি উপন্যাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব দেওয়া হয়েছিল। বন্দে মাতরম এই সঙ্গীতটি স্বদেশিকতার বীজ মন্ত্র ছিল, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি ছিল। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ও জাতীয়তাবোধ জাগরণের উপন্যাসটির বিশেষ ভূমিকা ছিল। আর একটা কথা বলে রাখি, অনেকেরই তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু খারাপ রেজাল্ট হয়েছে। খারাপ রেজাল্ট হয়েছে বলতে যারা 300 থেকে 400 পেয়েছো এরকম যারা আছো, এবং যারা এর থেকেও কম পেয়েছো, হয়তো টেস্টে কম এসে গেছে, তারা কিন্তু অবশ্যই মন না খারাপ করে ভালো করে পড়াশোনা করো। কারণ তোমাদের ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। এখনও তোমরা পেয়ে যাচ্ছ 40 দিন, 40 দিন, এদিকে 2 দিন, প্রায় 42 দিন পেয়ে যাচ্ছ। তাহলে 42 দিন কিন্তু ভালো করে যদি পড়াশোনা করো, আমি বলছি তোমরা প্রায় 150 থেকে 200 নাম্বার কিন্তু এক্সট্রা ক্যারি করতে পারবে। যারা কম পেয়েছে তারা 150 থেকে 200 কিন্তু এক্সট্রা ক্যারি করতে পারবে। তাই অবশ্যই মন দিয়ে এই কোশ্চেনগুলো, এবিটিএ কোশ্চেন পেপারের কোশ্চেন সঙ্গে হচ্ছে পর্ষদের যে কোশ্চেন পেপার মানে সেটের যে কোশ্চেনগুলো আছে, কমসে কম 10টা করে সেট করো। কমসে কম 10টা করে সেট করো, দেখবে তোমরা 150 থেকে 200 নাম্বার কিন্তু এক্সট্রা ক্যারি করতে পারবে। আর যারা ভালো করে পড়াশোনা করছো তাদের বলবো, একটা কথাই বলবো, তারা কিন্তু পড়াশোনাটা এইভাবে চালিয়ে যাও। চলো 9 নম্বর কোশ্চেন কি বলছে, চার্লস উইলকিন্স কে ছিলেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার দেখো, চার্লস উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসাবে যোগদান করেছিলেন। বাংলা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কর্তা হিসেবে কিন্তু চার্লস উইলকিন্সের নাম সুপ্রতিষ্ঠিত। চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। আর তোমরা এই 2 নম্বর কোশ্চেনগুলো থেকে অসংখ্য কিন্তু এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে থেকেই পেয়ে যাবে। যেমন এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়, তখন কিন্তু অ্যান্সারটা হবে চার্লস উইলকিন্সকে। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি, আর তার সঙ্গে জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার লেখা। অবশ্যই কিন্তু এই দুটো কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাবে। 10 নম্বর কোশ্চেন কি বলছে, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী। না, সারিবদ্ধভাবে লেখা ছাপানোর পদ্ধতিকে লাইনোটাইপ বলা হয়। লাইনোটাইপের বিশেষত্ব হলো 1 নম্বর পয়েন্টে বলছে এতে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে, অক্ষর, যুক্তাক্ষর, বিরামচিহ্ন ও স্পেস একসঙ্গে ছাপানো যায়। 2 নম্বর কি বলছে না, এই প্রক্রিয়ায় খবরের কাগজ, ম্যাগাজিন, বই প্রভৃতি দ্রুত এবং সহজে ছাপানো সম্ভব হয়। লাইনোটাইপের আবিষ্কার ছাপাখানার ইতিহাসে বিপ্লব ঘটায়। এর সৃষ্টিকর্তা হলেন সুরেশচন্দ্র মজুমদার। এই যে বলেছিলাম তোমাদের এইখান থেকে এমসিকিউ এসিকিউ পাবে,
এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে লাইনোটাইপের আবিষ্কারক কে ছিলেন বা সৃষ্টিকর্তা কে ছিলেন, তখন কিন্তু অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে সুরেশচন্দ্র মজুমদার। 11 নম্বর কোশ্চেন বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি এবং এটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটা দেখো, 1920 খ্রিস্টাব্দে সর্বভারতীয় ভিত্তিতে যে শ্রমিক সংগঠন গঠিত হয় তা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে কিন্তু পরিচিত। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই সমিতি প্রতিষ্ঠা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ইতিপূর্বে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন শুরু হলেও তা সুসংহত হয়ে উঠতে পারেনি। 1920 খ্রিস্টাব্দে এম যোশী, জোসেফ বিপিৎসা, বিপি ওয়াদিয়া প্রমুখের উদ্যোগে বোম্বাইয়ে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কিন্তু গঠিত হয়। এই কোশ্চেনটাও কিন্তু থাকে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কোথায় গঠিত হয়েছিল? তখন অবশ্যই হবে অ্যান্সারটা বোম্বাইয়ে। এর প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। এখান থেকেও একটা কোশ্চেন হতে পারে, লালা লাজপত রায় মানে তোমার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতিত্ব কে করেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লালা লাজপত রায় তার ভাষণে ওই সংগঠনের উদ্দেশ্য বর্ণনা করেছিলেন। এগুলি হলো, 1 নম্বর কি বলছে না, ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব শ্রমিক সংগঠন রয়েছে সেগুলিকে সুসংহত করা। 2 নম্বর, শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বার্থকে সম্প্রসারিত করা। 12 দাগের কোশ্চেনে কি বলছে না, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? অ্যান্সার দেখো না, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়ে কপালে ও 2 হাতে গুলিবদ্ধ হন। তাও তিনি কিন্তু বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন এবং মৃত্যুবরণ করেন, তাই তিনি কিন্তু স্মরণীয় হয়ে আছেন। 13 নম্বর কোশ্চেন দেখবে, দলিত কাদের বলা হয়? দলিতের অর্থ কি না, দলিত কথাটির অর্থ হলো দলন শব্দ থেকে কিন্তু এই দলিত কথাটি এসছে। দলন কথার অর্থ হচ্ছে দমিয়ে রাখা। দলিত সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের কিন্তু দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে কিন্তু তপশিলযুক্ত জাতিকে বোঝায়। 14 নম্বর কোশ্চেন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? বাংলার নারী সমাজের অন্ধকারচ্ছন্ন অভিশপ্ত জীবনে শিক্ষা দীক্ষা ও জ্ঞানের আলো বিকিরণের জন্যই কিন্তু প্রতিষ্ঠিত হয় দীপালি সংঘ। মূলত আদর্শ জননী রূপে প্রতিষ্ঠার লক্ষ্য নয়, উদ্দেশ্য ছিল পূর্ণ মনুষ্যত্বের অধিকারী করে তোলা। দীপালি সংঘের কার্যকলাপ ঢাকা শহরের সর্বত্র নবজাগরণের সূচনা করেছিল। 15 নম্বর কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? এই কোশ্চেনটাও কিন্তু অসংখ্য সেটি তোমাদের দেখা যাচ্ছে। অ্যান্সার দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল কিন্তু দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা। ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল 562টি। এই রাজ্যগুলি ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য ভারতভুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন নামক শর্তযুক্ত একটি চুক্তিপত্র তৈরি করেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে সুদৃঢ় হয়। 16 নম্বর কোশ্চেন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর করেছিল? অ্যান্সার দেখবে, উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু লিয়াকত আলী খান এর মধ্যে আলোচনা শুরু হয় 1950 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল। জওহরলাল নেহেরু ও লিয়াকত আলীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি কিন্তু নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে কিন্তু পরিচিত ছিল। এই ছিল তোমাদের 155 এবং 56 নম্বরে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে হিস্ট্রি থেকে, সেগুলোর অ্যান্সার আমি কিন্তু করে দেখালাম। আর এর আগের যে 4টে সেট হয়ে গেছে সেগুলোর কিন্তু 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি করিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নেবে, কারণ তোমাদেরই উপকারে আসবে। আর এরকম ভিডিও পেতে চাইলে পরবর্তী যে সেটটা আছে তার ভিডিও কিন্তু আমি আপলোড করে দেবো, তাই অবশ্যই ওই ভিডিওটি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্রদান করবে। আর যেই কোশ্চেনটা আমি বলেছিলাম যে বিপিনচন্দ্র পালের
আত্মজীবনীর নাম কি এবং জীবনের ঝরা পাতা আত্মজীবনীটি কার লেখা? এই দুটো কোশ্চেন অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবো। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।